আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ইয়েস, কি চাই? চোখ তুলে আফরা সুদর্শন এক যুবককে দেখে আবার ফোনের দিকে তাকায়। মুচকি হেসে ফোন বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এটা মনে হয় আপনার ওয়ালপেপারে তো আপনারই ছবি। হাতে নাই আফিফ, সত্যিই তার ছবি। অফিসিয়াল ইউনিফর্ম পরে বাবার দিকে স্যালুট দিয়ে তাকিয়ে আছে। নজরুল আলম সিদ্দিকীকে সেভাবে দেখা না গেলেও আফিফ এক নিমিষেই বুঝে ফেলেছে। এক পলক বিছানায় বালিশের পাশে থাকার নিজের ফোনটা দেখে বুঝতে বাকি রইল না এটা জিয়াউলের ফোন। হাসে সে, ছেলেটা পাগল। তবে পরক্ষণেই ফোন হারানোর ঘটনা মনে করে ধমকে ওঠে। ফোন ধরে রাখলেই যে প্রকৃতিবাদে আপনাদের ছবি তুলবে এমন লেম ভাবনা এখনো আপনাদের মাঝে আছে? রিডিকুলাস। বুঝতে পারে না আফরা। একজন মেয়ে তাকে দিয়ে বলল এই ফোনের মালিককে দিতে, তাই সে দিতে এসছে। এই লোক কি পাগল? নিজের তেজি কণ্ঠে বলল, মেয়েদের নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের নিয়ে বিশ্লেষণ করুন। একজন উপজাতি মেয়ে আমাকে ফোনটা দিয়ে বলল মালিককে ফেরত দিতে। মস্তিষ্ক খাটিয়ে কাজ করবেন। প্রমাণ আমার হাতে বলেই যে খুনটা আমি করেছি ভাবা আর্মিদের স্বভাব নাকি? আর্মিদের ভাবনা আপনার মস্তিষ্কের সাথে পড়বে না। প্রমাণ হাতে মানে আপনি ওই খুনের সাথে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক জড়িত, হোক সেটা খুনি সাক্ষী ভিকটিম, যাই হোক। এবার আসতে পারেন, ধন্যবাদ। খট করে দরজা বন্ধ করে দেয় আফিফ। রাগে আফরা চোয়াল শক্ত হয়ে আসে। দরজায় লাথি বসিয়ে হাঁটা ধরে সে। বিড়বিড় করে বলে, আপনার শাস্তিও পাওনা রইল মিস্টার আফিফ মুনতাসির। সূর্যের আনাগোনা নেই দিগন্তে। সাদা মেঘে ছেয়ে আছে আকাশ। মেঘের বিচরণে আকাশ এক অদ্ভুত মায়াময় রূপ ধারণ করে নিজের সৌন্দর্য জাহির করছে। মেঘ বৃষ্টি সন্ধিক্ষণ। নীলাচল পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে হাত দিয়ে মেঘ ছুঁয়ে দিচ্ছে মিহি। খানিক পর পর লাফিয়ে উঠছে। তার ধারণার বাইরে ছিল সব। হাত দিয়েও মেঘ ছোঁয়া যায়, কেমন উষ্ণ পানি হয়ে হাতে মিশে থাকে। মেঘের দেখা পেতেই তো খুব ভোরে চলে এসেছে রিসর্ট থেকে। খুশিতে আটখানা হয়ে মিহি আহিসকে প্রশ্ন করে, আব্বু, মেঘ কি খাওয়া যায়? হাসে আহিস। খানিক সময় তাকিয়ে থাকে মিহির মুখের দিকে। প্রকৃতির থেকে অসীম সৌন্দর্যের খোঁজ পায় আহিস। এত মায়া কেন চেহারায়? কার সৌন্দর্য পেল এই মেয়ে? বাবার কোনো কিছু পেয়েছে বলে মনে হয় না, তবে কি মায়ের? কথাটি ভাবতে আহিসের দৃষ্টি পড়ে বড় বড় পাপড়ি বিশিষ্ট দু নয়নের অধিকারিণী মেয়েটির দিকে, যার চোখে খেলা করছে আকাশ ছোঁয়া বিস্ময়। মুখে মিশে আছে অদ্ভুত মুগ্ধতা। আহিস হুট করে আবিষ্কার করলো এ মেয়ের সম্পূর্ণ তার মায়ের মতো হয়েছে। নাক, চোখ, ঠোঁট অবিকল মায়ের মতো। মা মেয়ের সৌন্দর্য মেলাতে আহিস এমনভাবে ডুবে গেছে, বামভ্রুর সাথে লাগোয়া লাল তিলটাও আহিস আবিষ্কার করেছে। এক চিলতে হাসি ফুটে তার ঠোঁটের গহ্বরে, তবে সেটা ঠোঁটে ভাসতে পারে না। পূর্বেই মিহির ডাকে ঘর থেকে বের হয় সে। কি ভাবছে এসব? মাথা ঝেড়ে জোরে শ্বাস নেয় সে। কৌতূহল ঘিরে ধরেছে তাকে। নিজেকে সহজ করে নিয়ে মিহিকে নিজের পাশে দাঁড় করায়। কোনো রকম বাক্য ব্যয় না করে মিহির দিকে ইশারা করে হাঁ করে। এই যে তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে মেঘের বৃষ্টিতে ভিজছে। আব্বুকে অনুসরণ করে মিহিও হাঁ করে দাঁড়িয়ে থাকে। টের পায় তার ঠোঁট ভিজে আসছে। হয়তো আরো কিছুক্ষণ হাঁ করে থাকলে পানি জমে গড়িয়ে পড়বে গ্রীপাদেশে। সে ধৈর্য তার হলো না। তার আগেই লাফিয়ে জড়িয়ে ধরল আহিসকে। আহিস কিছুটা শব্দ করে হেসে বলল, এবার রিসোর্টে চলো, আরো অনেক কিছু দেখার আছে আম্মা। মিহি মাথা নাড়ল দুবার। আহিস মুচকি হেসে শক্ত করে হাত ধরল। আহিসও মেয়েকে চোখ ছোট ছোট করে দেখছিল মনিরা। তার কেন জানি দুজনকে একসাথে দেখতে ভালো লাগছে। অবচেতন মন নাড়া দিল। আহিসের পাশে সে দাঁড়ালে তিনজনকে আরো সুন্দর লাগবে বুঝি। এক প্রকার মনের বশীভূত হয়ে মনিরা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আহিসের পাশে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে দেখলো তিনজনকে একসাথে। মুখ থেকে কেমন অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, পারফেক্ট ফ্যামিলি। মিহির সাথে কথা বলায় ব্যস্ত থাকায় আহিস মনিরার মনোভাব সম্পর্কে একটু টের পেল না। শাশুড়ি হাতের ছোঁয়ায় ঘর থেকে বের হলো মনিরা। সালেহা বেগম হাসলেন। মনিরা লজ্জায় মাথা নিচু করে নিল। ছি ছি, কি ভাবছে? দুগাল রক্তিম হতেই সালেহা বেগম শব্দ করে হেসে উঠলেন। মনিরা কানে ফিসফিস করে বললেন, মনকে আটকে লাভ নেই, যা হচ্ছে হতে দাও। নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন খণ্ড অখণ্ড পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত। বাহ্যিক দৃশ্য দেখে নাক ছিটকালে অভ্যন্তরীণ সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হবে। নীলাচল হয়তো মনুষ্য জাতির এক অদ্ভুত রহস্যের প্রতীক।
এই যে মানুষের বাহ্যিক দিক থেকে বিচার করে অনেকেই ভুল মানুষকে নিজের সাথে জড়িয়ে ফেলে, আবার অনেকেই সঠিক মানুষকে কদর করতে পারে না। নীলাচল ছিন্ন ভিন্ন পাহাড়ের অভ্যন্তরের মানুষের সুশ্রী সরল মনের মতোই প্রশান্ত ধরে রেখেছে। কোথাও বিদীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরি আঁকাবাঁকা রাস্তা, কোথাও পাহাড়ি পাড়া, উপজাতিদের সরল বসবাস, আর তার সঙ্গে রয়েছে রূপালী নদী, শিল্পীর আঁকা ছবির মতোই জীবন্ত বাসভূমি। রূপকথার রাজ্যে যেমন প্রকৃতি মায়া উপচে দেয়, এই পাহাড়ি পাড়াগুলোতেও যেন একরাশ মায়া উপচে দিয়েছেন বিধাতা। ভোরের মেঘেরা যখন খেলতে খেলতে লুকিয়ে পড়ে সূর্যের আগমনে, মেঘহীন পরিষ্কার আকাশ তখন নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। খোলা চোখে অনায়াসে উপলব্ধি করা যায় সমুদ্রের রোচাটন, বারংবার তীরের বুকে ঝাঁপিয়ে পড়া বিশাল বড় নারিকেল গাছগুলোর হাওয়ার সাথে পাল্লা দিয়ে নেচে ওঠা। পাখি যেমন আকাশে ডানা মেলে পুরো বিশ্ব ঘুরে বেড়ায়, সৌন্দর্য উপভোগ করে, সঙ্গী খুঁজে, খাবারের খোঁজ করে, তেমনি পাখির চোখে পুরো বান্দরবান শহরকে দেখে নিচ্ছে আফিফ। সৌন্দর্যের খোঁজে, মুগ্ধতার খোঁজে চোখ ঘোরাচ্ছে বারবার। বরাবরের মতোই হাতে রয়েছে ছবি তোলার কৃত্রিম যন্ত্রটি। কামিনী বেগম আফিফের মতো উন্মাদ হয়নি, সরল চোখে প্রকৃতির দুর্বোধ্য রহস্য খোঁজ করছেন। বেলা বেশ বাড়তেই আফিফ মাকে তাগাদা দিয়ে বলে, আম্মু চলো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। কামিনী বেগম হ্যাঁ না কিছু বলেন না, ছেলের পিছু পিছু হাঁটতে থাকেন। বসের ইশারা পেয়ে জিয়াউলও পিছু নেয়। মনটা বেশ খারাপ, বড় স্যাজ ঝেড়েছে ভীষণ। অবশ্য ভুল তারই, সে কেন মেয়েদের সামনে কথা বলতে পারে না? কাল যদি একটা ধমক দিয়ে কয়েকটা কথা শোনাতো, তার কি এক্সট্রা টেনশন করতে হতো? হতো না। মনে মনে পণও করে নিয়েছে সে। এরপর মেয়েটার সাথে দেখা হলে হিন্দিতে দুটো গালি দিবে, আবার ভাবে হিন্দি বুঝে ফেললে তাকে কেলানি খেতে হবে। শেষমেশ ঠিক করেছে কোরিয়ান ভাষায় 3টে গালি দিবে, দিয়েই ছাড়বে। নিজের ভাবনায় ব্যস্ত জিয়াউলের ভাবনায় ফাটল ধরল কারো শক্তপোক্ত পিঠে ধাক্কা খাওয়ায়। থতমত খেয়ে উপরে চাইতেই বসের রক্ত চক্ষু দেখে ভড়কে যায় সে। ঢোক গিলে কামিনী বেগমের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নেয়। আফিফ রাগটাকে হজম করতে পারে না, শক্ত হাতে জিয়াউলের বাহুতে চাপড় দিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, আমি না দাঁড়ালে পাহাড়ের বুকে তোমার নামটাও খোদাই হয়ে যেত। লেখা থাকতো, ঘুরতে এসে ভাবনায় নিমজ্জিত এক যুবক পাহাড়ের বুকে জীবন বিসর্জন দিয়ে নীলাচলকে করেছে সমৃদ্ধ। তখন মানুষ স্পটটাকে নীলাচল নয় জিয়াচল বলেই চিনত। আহাম্মক কোথাকার। জিয়াউল যেন নিজের মৃত্যু কল্পনা করে, মানুষের মুখে মুখে আফসোসের সুরও কল্পনা করে ফেলল। মাথা ধরে চিৎকার করে বলে উঠল, না, এ হতে পারে না। আমি বাঁচতে চাই 100 বছর। উপজাতি মেয়েকে বিয়ে করা না পর্যন্ত আমার কিছু না হোক, আমিন। কামিনী বেগম খিলখিল করে হেসে দিলেন। আফিফের রাগ চরমে পৌঁছালেও মায়ের হাসি মুখ দেখে কিছু বলল না। গম্ভীর মুখে হাঁটা ধরল মায়ের হাত ধরেই। জিয়াউল মাথা চুলকে নিজের গোষ্ঠী উদ্ধার করতে করতে হাঁটছে। প্রথমবারের মতো ভুল এবার করেনি, প্রতিটা ঘাসের সংখ্যাও যেন গুনছে সে। ঘুমে বিভোর আফরা মীরা, দুটো মানুষ একই বিছানায় ঘুমিয়েছে, অথচ কারো শরীরের সাথে একটু স্পর্শ লাগেনি। বিছানায় গোছালো এলিয়ে রাখা শরীর, দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো অদৃশ্য দেওয়াল দুজনকে দুদিকে আলাদা করে রেখেছে। মাঝখানে রাখা ফোন মিনিট 2 হবে বেজে চলেছে। কারো স্মরণের বার্তা পৌঁছে দিচ্ছে ফোনের মালিককে, তবে ফোনের মালিক যে ঘুমে। অপর পাশের মানুষটি বিরক্তিহীন ফোন দিয়ে যাচ্ছে। ঘুম হালকা হয়ে আসে মীরার, চোখ খুলে না, শব্দ অনুসরণ করে হাত বাড়ায় ফোনের দিকে। আন্দাজে আঙ্গুল ছুঁয়ে কানে ধরতেই অপর পাশ থেকে গম্ভীর সুর ভেসে আসে, কেউ যখন লাগাতার ফোন দেয় ধরে নিতে হয় গুরুতর কিছু। মস্তিষ্ক ছোট হয়ে গেছে নাকি? কণ্ঠ চিনতে অসুবিধে হয় না মীরার। ফট করে চোখ খুলে কান থেকে ফোন নামিয়ে দৃষ্টি ফেলতে কিছুটা অবাক হয়। পাশে তাকায়, আফরা এখনো ঘুমে। তার ফোন নয় এটি, আফরার ফোন। রিংটোন এক হওয়ায় বরাবরের মতো ভুল করেছে। কিছুটা হাসল মীরা, নাটকীয় ভঙ্গিমায় বলে উঠল, দুঃখিত জনাব, আপনি যাহাকে ফোন দিয়া উক্ত কথাটি বলিলেন তিনি ঘুমে বিভোর থাকায় শ্রবণ করিতে পারেননি। অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি কৃতার্থ হইব এবং আপনার গুরুত্ব বার্তাটি তাহার কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব পালন করিয়া ধন্য হইব। অন্য সময় হলে হয়তো আদিল তর্কে যেত, তবে সেরকম পরিস্থিতি বা মনোভাব এখন নেই। তবুও কি সে ছেড়ে দেওয়ার পাত্র? নিজেও নাটকীয়তা বজায় রেখে বলল, আমি আপনার কাছে ফোন দিয়েছিলাম জানাবা। আপনি আপনার ফোন না তুলিতে পারিলেও আপনার সঙ্গীর ফোন তুলিতে পারিয়াছেন, যার জন্য কৃতার্থ হলাম। অনুগ্রহ করিয়া নাদিয়া কোথায়
কি করছে খবরটি আমাকে জানাবেন। রমণী হয়তো মদ খাইয়া মাতাল হইয়া এখনো বিছানায় পড়িয়া রইয়াছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, দায়িত্বটি যথাযথ পালন করলে ধন্য হইব। খট করে কল কেটে দিল আদিল। মীরা শব্দ করে হেসে উঠল। এই হাসি স্বচ্ছতার ইঙ্গিত দেয়। ঘুম ঘুম চোখে মীরার হাসি উপভোগ করে আফরা। ঘুম থেকে উঠে নির্ভেজাল সুশ্রী হাসি দেখে হৃদয় তার শক্ত খোলস ছেড়েছে। হুট করে গোছালো বিছানা অগোছালো করে মীরার বুকে মুখ গুজে শুয়ে পড়ে সে। ভীষণভাবে চমকায় মীরা। তার চোখ বৃহৎ গোলাকৃতি হয়ে বেরিয়ে আসার উপক্রম। আফরা চোখ বন্ধ করেও মীরার রিয়াকশন বুঝতে পারে। হেসেই এলোমেলো গলায় বলে, চোখ ছোট কর, চোখ ছাড়া তোকে ভীষণ বাজে লাগবে। এত অবাক হওয়ার কিছুই হয়নি। থেমে যায় আফরা। লজ্জা লাগছে খানিক। মীরা খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয়। দু হাত প্রসারিত করে আগলে নেয় শক্ত করে। আফরা আবার বলে ওঠে, সারা পৃথিবী একদিকে, তুই অন্যদিকে। আমি তোকেই বেছে নিব মিরু, হোক না সেটা অন্ধকারে ঠাসা কোনো গহ্বর। মীরা চোখ কেমন ভিজে আসতে চায়, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে সে। মেয়েটা আজ প্রথম তাকে খোলামেলা ভালোবাসা দিল। কতদিন পর সে মেয়েটার আদর মাখা বুলি শুনতে পাচ্ছে। চোখের কানে সে জল লুকোচুরি খেলে। নিঃশ্বাসের দমকে শরীর কেঁপে ওঠে মীরার। আফরা বুঝতে পারে। তড়িঘড়ি করে মীরার বুক থেকে উঠে তেজি দৃষ্টিতে মীরার চোখের দিকে তাকায়। জল লুকাতে পারে না মীরা, মাথা নত করে নেয়। রাগে জল শক্ত হয়ে যায় আফরার। মেয়েটাকে কতবার বলেছে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ না করতে, অথচ মেয়েটা কি করছে? রাগ প্রকাশ করতে না পেরে আফরা লাথি বসায় মীরার কোমরে। ঠাস করে নিচে পড়ে যায় মীরা। আহাম্মকের মতো নিজেকে দেখে যখন বুঝতে পারে কি হয়েছে, ততক্ষণে আফরা ওয়াশরুমে ঢুকে পড়েছে। রাগে বিড়বিড় করে কোমর ধরে উঠে দাঁড়ায় সে। এইটুকু ব্যথায় কিছু না হলেও চরম অপমানিত হয়েছে সে। শোধ না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না। দরজা খুলে বেরিয়ে যায়। পাশের ঘরটায় নাদিয়ার। কয়েকবার নক করে সাড়া পায় না। নিচে চলে যায় এক্সট্রা চাবির জন্য। হায় তুলে হাত প্রসারিত করে আড়মোড়া ভাঙে সে। পরনে ঢিলা ট্রাউজার টি শার্ট। এলোমেলো চুলে সে আনকমফর্ট ফিল করে না। এই যুগে সবই স্টাইল। ম্যানেজার ভরেই বসে পড়ে নিজের জায়গায়। মীরাকে দেখে আর চোখে তাকালো সে। আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কারণ ছাড়া তাকে কিছু মেয়েদের ইফটিজিংয়ের শিকার হতে হয়। কারণ ছাড়া বললে ভুল হবে, বেশ সুদর্শন যুবক হওয়ায় এমনটা ফেস করতে হয়। তবে সে হয়তো ভুলে গেছে সব মেয়ে এমন নয়। ম্যানেজারের এমন ব্যবহার দেখে ভ্রু কুঁচকাল মীরা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমাকে দেখতে পেয়েছেন? ছেলেটি থতমত খেয়ে যায়। হাতে কলম ডায়েরির উপর রেখে আমতা আমতা করে বলল, জি। তাহলে না দেখার ভান করে বসে আছেন কেন? দরকার ছাড়া আপনাকে দর্শন দিতে এসেছি আমি? নাকি আপনি ভাবছেন খানিক সুন্দর বলে অন্যান্য মেয়েদের মতো আমিও আপনার ফোন নাম্বার চাইতে চলে এসেছি? কাল রাতে এই লোকের কষ্টের মুহূর্তগুলো মীরার চোখে পড়েছে। একটা গ্যাংয়ের মেয়েগুলো হয়তো মজা করে ম্যানেজারের পিছু পিছু ঘুরছিল। ম্যানেজার চোরা চোখে চারপাশ দেখে। না, কেউ নেই। বিনীত সুরে বলে ওঠে, আই এম সরি ম্যাম, আমি ভেবেছিলাম। যাই হোক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কথা পেঁচায় না মীরা। নাদিয়ার রুমের চাবিটা নিয়ে হাঁটা ধরে। চারপাশ দেখলে হয়তো কিছুটা বিব্রত হতো সে। কামিনী বেগম অবাক চোখে মীরা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েগুলো যে এই রিসর্টেই উঠেছে সে ভাবতেও পারেনি। খুশিতে আটখানা হয়ে ছেলের দিকে তাকালো সে। আফিফের এদিকে মন নেই। সে কথাগুলো শুনলেও না শোনার ভান করেই অদূরে তাকিয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেললেন কামিনী বেগম। ছেলেটার বিয়ে প্রেমে কি সমস্যা সেটাই তিনি বুঝতে পারেন না। বিরক্তি দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হনহন করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। আফিফ বুঝেও ভাবালিশ। কিছুক্ষণ থেকে নিজেও চলে গেল। দরজা খুলে ঘরে ঢুকছে মীরা। ভেতরে যেতেই কপালে বড়সড় ভাঁজ পড়ে তার। এলোমেলো ঘর, চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো। মদের খালি বোতল 3টে পড়ে আছে ফ্লোরে। বিছানার এক কোণে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নাদিয়া। পা জোড়া মাটিতে এসে ঠেকেছে। ভাঙাচোরা জিনিস ডিঙিয়ে নাদিয়ার পাশে বসে মীরা। চুলগুলো এলোমেলো মুখের উপর বিচরণ করছে। হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কষ্ট হচ্ছে না তো? খুব কষ্ট হচ্ছে, যেন আবারও কষ্ট হয়। ঠিক বুকের বাম পাশটা অনবরত আত্মচিৎকারে ফেটে পড়ে দগ্ধ হয়। আমি কিন্তু মারা যাইনি। তুমি কেন মারা যাচ্ছ? এটা তো ঠিক না। আমাদের আরো কতদিন একসাথে বাঁচার কথা। ক্ষীণ শব্দে হাসে মীরা। নাদিয়ার গালে হাত রেখে ডাকে। কয়েকবার ক্রমান্বয়ে ডাকার পর পিটপিট করে চোখ খুলে নাদিয়া। মীরাকে নিজের ঘরে দেখে খানিক অবাক হয়। মাথা ধরে উঠে বসে।
কিছু মুহূর্ত চুপ থেকে মীরাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে? তোমার ভাইয়া ফোন দিয়েছিল। ব্যাক করো ফার্স্ট। ঘুরতে এসেছো ভুলে গেছো? মাত্রমে এখানেও ছাড়ছো না। মাঝে মাঝে মদের উপরই মায়া হয় আমার। মদ নিয়ে কটূক্তি একমাত্র আহিসের মুখেই সহ্য করতে পারে নাদিয়া। মীরার কথাগুলো কাটার মতো মস্তিষ্কে বিচ্ছে যেন। চেঁচিয়ে কিছু বলবে তার আগে মীরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার উপর চেঁচাবে না। ওয়াশরুম থেকে মানুষ হয়ে এসে ভাইকে ফোন দাও। দেখা যাবে ফোন না ধরার অপরাধে এখনই এসে তোমার গলা চেপে ধরলো। মুচকি হেসে বেরিয়ে যায় মীরা। নাদিয়া আর ভাবে না, ভুল বলেনি। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ফোন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে বিছানার এক কোণে ফ্লোরে পড়ে থাকতে দেখে। রাগে ভাঙচুর করেছে সে, খেয়াল ছিল না। আদিলের ফোন থেকে 22 মিসড কল দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তার। বড়সড় ঢোক গিলে কলব্যাক করে। রিং হওয়ার আগে যেন ধরে নিত, এমন ভাবে ফোন রিসিভ করে আদিল। অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চায় না। গম্ভীর কণ্ঠে আদেশ করে, নীলাচল আছো? আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। নীলাচলের বাইরে এদিকে এক পাও বাড়াবে না। আমার অর্ডার। জেদ ধরে ধানচের দিকে পা বাড়ালে নিজ হাতে তোমার পা কাটবো আমি। সেনানিবাসে বসে আছে নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে কিছু একটা ভাবছেন। সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কতগুলো ফাইল, কতগুলো ছবি। এতক্ষণ এগুলোই মনোযোগ সহকারে দেখছিলেন। রহস্যের মাঝপথে থেমে যাচ্ছেন বারংবার। না সামনে এগোতে পারছেন, না পিছিয়ে আসতে পারছেন। ফুস করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ান তিনি। চায়ের প্রয়োজন বোধ করছেন খুব করে। কয়েক পা এগিয়ে উত্তর দিকে জানালাটা খুলে দিতেই সায় সায় করে উত্তরে হাওয়া ঢুকে এলো। নাকে মুখে বাড়ি খায়, কাগজগুলোকে উড়িয়ে দেওয়ার বাহানায় নাচিয়ে তোলে। হাওয়ার বেগ পর্যাপ্ত নয় বলেই হয়তো রক্ষা। আবার ফিরে এসে চেয়ারে বসেন তিনি। ইতিমধ্যে চায়ের অর্ডার দিয়েছেন, এলো বলে। চিন্তিত দৃষ্টি মেলে একটি ফটো হাতে তুলে নেন। ছেলে মেয়ে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি। দুজনের ঠোঁটের ভাঁজেই হাসি। হয়তো প্রথম দেখায় যে কেউ বলে দিবে নাইস কাপল, কিন্তু নুরুল আলম সিদ্দিকী বলতে পারছেন না। খটকা লাগছে ভীষণ। গভীর চিন্তায় ফাটল ধরল কারো অনুমতির শব্দে। চা নিয়ে এসেছে। চিন্তিত মুখ নিয়ে চায়ের কাপে চুমুক দেন তিনি। শফিক আলী দাঁড়িয়ে থাকেন, ইতস্তত বোধ করছেন। নুরুল আলম সিদ্দিকী এক পলক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নজর ফিরিয়ে নিলেন। শফিক আলী একটি খাম নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, স্যার, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি, কিছুটা বিচক্ষণতা আমার মাঝেও আছে, সাহস করে কিছু বলতে এলাম। দীর্ঘদিন হলো শফিক আলী ঢাকা নিবাসে আছেন। টুকিটাকি কাজ করে দেন। ছোট এক খুপড়ির মতো বাসা নিয়ে থাকেন। স্ত্রী মারা গেছেন বেশ কয়েকটা বছর হলো। মেয়ে একটা বিয়ে দিয়েছেন। ছেলে চাকরি করে, বউ নিয়ে আলাদা হয়ে গেছে। সংসারের চাপে মেয়েও তেমন খোঁজ খবর নিতে পারে না। নুরুল আলম সিদ্দিকী নিয়ে এসেছিলেন তাকে। সেই যে প্রথম দিন বলেছিলেন বিশ্বাসের মর্যাদা জীবন দিয়ে হলেও রাখবে। আজ পর্যন্ত চোখ তুলে কথা বলেননি নুরুল আলম সিদ্দিকীর সামনে। তাদের সাথে থাকতে থাকতে নিজের মস্তিষ্ককে চতুর করে নিয়েছেন। সাথে শুদ্ধ ভাষাটাও কি সুন্দর আয়ত্ত করেছেন। শুদ্ধ ভাষার মধ্যে অশুদ্ধ ভাষায় কথা বলে নাকি তার লজ্জা করে। নুরুল আলম সিদ্দিকী ভ্রু কুঁচকে খামের দিকে তাকিয়েছিলেন। শফিক আলীর কথায় মাথা নেড়ে সায় দিলেন। দরকার ছাড়া খুব একটা কথা বলা পছন্দ করেন না তিনি। শফিক আলী অনুমতি পেয়েই বললেন, এক সপ্তাহ আগে কথা স্যার, বাড়িতে ফিরছিলাম আমি সন্ধ্যাবেলায়। একটা মেয়ে সামনে দাঁড়িয়ে এই খামটা দিল আর বলল এই খামে সৎ কোনো বড় অফিসারের হাতে দিতে। প্রথমে রাজি হইনি আমি। মেয়েটি তখন এমনভাবে বলল আপনাদের সাহায্য হতে পারে। আমি আর না করতে পারিনি। পরের দিন এসে আপনাকে না পেয়ে ছোটো স্যারকে দিয়েছিলাম। 3 দিন পর খামটা ফেরত দিতে বলল কথাটা যেন কেউ না জানতে পারে, খামটা পুড়িয়ে ফেলতে। আমার আর মনে ছিল না। তারপরেই দেখি ছোট স্যার ছুটিতে চলে গেলেন আর আপনি সময় মতো চিন্তিত মুখে থাকেন। তাই ভাবলাম খামটা আপনাকে দেই। মনের ভেতর যেন গরম হাওয়া বয়ে গেল। খামটা এক টানে নিজের হাতের মুঠোয় নেওয়ার ইচ্ছে থাকলেও তেমন কিছুই করলেন না নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে অবাকতাও ফুটে উঠল। ধীরে সুস্থেই নিজের হাতে নিলেন। শফিক আলী অনুমতি নিয়ে চলে গেলেন। নুরুল আলম সিদ্দিকী খামটা খুললেন যত্ন নিয়ে। পরিষ্কার হাতে গুটি গুটি অক্ষরে লেখা। লেখাগুলো এমন, শ্রদ্ধেয় লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী, অবাক হচ্ছেন না? দিতে বললাম সৎ কোনো অফিসারকে, অথচ লিখছি আপনাকে। সিক্রেট নয় বিষয়টা, তবুও খোলাসা করছি না। কুশলে যাচ্ছি না, এসব আমার সাথে যায় না। আসি মূল কথায়। জেলাটা বান্দরবান, নান্দনিক সৌন্দর্যে ঘেরা শহর।
যেদিকে চোখ যায় মুগ্ধতা ঘিরে ধরে। কিন্তু রাত, অন্ধকারে বিশাল পাহাড়গুলো যেন দানবের আকার ধারণ করে, আড়াল করে নেয় মানুষকে দৈত্যদের। ভাজে ভাজে রহস্য রেখে দিনের আলোয় ছড়িয়ে দেয় রূপের বাহার। রহস্য ভেদ করতে যে আপনাকে দরকার। শুনেছি বান্দরবান শহরের প্রতি আপনার দুর্বলতা প্রকট। আপনার অপেক্ষায় রইলাম। আমাকে খোঁজ করে লাভ নেই, কোথাও হাতড়ে আমাকে পাবেন না। আপনার ক্ষমতা বিশাল থাকলেও অন্ধকারে মিশে থাকা রহস্যময়ীকে চিনতে পারবেন না। অযথা সময় নষ্ট। শুভকামনা রইল সিক্রেট অপারেশনের জন্য। স্বাগতম পুরনো সেই রহস্যের শহরে। আমি বহুরূপী ধোঁয়া, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তির্যক রশ্মি, অন্ধকারে মিশে থাকা নিশাচর। পরপর 3 বার চিরকুটটি পড়লেন নুরুল আলম সিদ্দিকী। ঘামছেন তিনি। মস্তিষ্কের মধ্যে কিলবিল করছে বহু পুরনো দাগ কাটা অনুভূতি। ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন। শুধুমাত্র সন্দেহের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢের বুঝেছেন। তার কাছে থাকা কোরানো কিছু ফাইলে কিছুই প্রমাণ করবে না। লাগবে উপযুক্ত প্রমাণ, সাক্ষী। এখন মনে হচ্ছে তার ধারণার বাইরে রহস্যের খেলা চলছে, যেখানে চরিত্রের শেষ নেই, সবগুলোই উড়ো ধোয়ার মতো। কিছুটা সময় নিয়ে বসে থাকেন নুরুল আলম সিদ্দিকী। টেবিলের ওপর রাখা পানির গ্লাস তুলে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করেন। পকেট থেকে নিজের সিক্রেট ফোন বের করে ঝটপট ফোন লাগালেন। রিসিভ করতে আদেশে কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী স্পিকিং। টিম 1 শুনতে পাচ্ছেন? টিম 2 শুনতে পাচ্ছেন? টিম 3 শুনতে পাচ্ছেন? নুরুল আলম সিদ্দিকী বলছি। সিক্রেট মিশন এখানেই সমাপ্তি। ফিরে আসুন নিজেদের স্থানে। শুনতে পাচ্ছেন? ইমিডিয়েট সেনানিবাসে ফিরে আসুন। যন্ত্র মানবের মতোই কথাগুলো বললেন নুরুল আলম সিদ্দিকী। নেটওয়ার্ক আপ ডাউন করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সমস্বরের আওয়াজ ভেসে আসলো। ফিরে আসছে তারা। নুরুল আলম সিদ্দিকী ফোন কেটে নির্জীব হয়ে বসে পড়েন। অসুস্থ মন হয়ে ওঠে উথলা। কুল কোথায় এই রহস্যের? আর কত হারাবে সে? হারানোর বলতে আছেই তো দুটো মানুষ। তারা যে এখন রহস্যের বেড়াজালে আবদ্ধ। ফিরবে তো তার কাছে একদম সহি সালামতে? আরও কিছুটা সময় ভেবে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিলেন। ছেলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোন দিলেন ছেলের ফোনে। পাহাড়ের ভাঁজের মধ্যে নীলাচলে রয়েছে একাধিক সৌন্দর্য। পর্যটকদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাচের টাওয়ার, দৃষ্টিনন্দন সিঁড়ি, গোলঘর এবং চাইনিজ রেস্টুরেন্ট। কক্সবাজারের সমুদ্র সৈকতের বিপরীতে এখানে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রের। যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড়। পাহাড়ের এই সমুদ্র প্রকৃতিপ্রেমী মানুষের মনকে হার মানাতে বাধ্য। কঠোর হৃদয়কেও মুগ্ধ হতে বাধ্য করেছে চোখ মেলে দেখতে। কাচের টাওয়ার দেখতে এসেছে আফিফরা। কামিনী বেগম ভীতু চোখে দেখছেন। ভয় করছে কাচ ফেটে না পড়ে যায় তিনি। কাচগুলো উন্নত, দৌড়ালেও ভাঙবে না। বারংবার বুঝিয়েও আফিফের কোনো লাভ পায়নি। তাই আশা ছেড়ে ওপরে ওঠার চিন্তা বাদ দিয়েছে। নিচ থেকে ক্যাপচার নিচ্ছিল সে। পকেটে থাকা ফোন বেজে ওঠে। দরকারি ফোন সে খুব করে বুঝতে পারে। হয়তো ফোন কে দিয়েছে সেটিও বুঝে ফেলেছে। বিরক্ত হয় খুব। বলেছিল একা থাকতে চায়। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী বলছি। আফিফ মুন্তাসির শুনতে পাচ্ছেন আপনি? কপালে বড়সড় ভাঁজ পড়ে আফিফের। ফর্মাল কথাবার্তা মানে আব্বু হিসেবে নয়, লোকটা অফিসার হিসেবে ফোন দিয়েছে। কর্মকে সম্মান দিয়ে নিজেও বলল, আফিফ মুন্তাসির স্পিকিং স্যার। আমরা খুবই দুঃখিত। আপনার 3 মাসের ছুটির আপিল গ্রহণ হয়ে বর্তমানে নাকচ করা হচ্ছে। ইমিডিয়েট আপনাকে ডিউটিতে ফিরতে হবে। মুহূর্তে আফিফের চেহারার রং পাল্টে যায়। বিরক্তির বদলে এক রাশ রাগে সে হানা দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমি কেন মানব তা? কাজে জয়েন হওয়ার পর একবারও ছুটি নেইনি। সরকার যদি আমাকে আমার প্রাপ্য ছুটি দিতে গড়িমসি করে, আমি সরকারকে কেন আনব? ঠিক সময়ে অব্যাহতির আবেদন পৌঁছে যাবে। পাশে দাঁড়ানো কামিনী বেগম ভীষণ চমকালেন। ছেলের মুখে এসব শুনছেন, তার বিশ্বাস হচ্ছে না। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী নিঃশব্দ হাসলেন। ছেলের তেজ তার বরাবরই পছন্দের। এই যে প্রচণ্ড রাগেও নিজেকে কেমন শান্ত করে রেখেছে। নুরুল আলম সিদ্দিকী বললেন, আপনাকে ছুটি দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল যখন তখন মিল যেতে পারে। আপনি একজন সুযোগ্য অফিসার হয়েও এমন কথা বলছেন। বর্তমানে আমরা আপনার ছুটি নেওয়ার পেছনে কারণ উদ্ঘাটন করতে পেরেছি। তার জন্য সরকার আপনাকে সম্মান জানিয়ে ছুটির আবেদন ক্যান্সেল করে সিক্রেট মিশনে পুরোপুরি কনসেন্ট্রেট করতে বলেছে। তার একমাত্র কারণ আপনার মা, যার লাইফ রিস্ক থাকতে পারে। আপনি নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। টিম আপনার জন্য রেডি।
আফিফ শান্ত হলো। বাবা যে তার সাথে চরম লেভেলে নাটক করছে ধরতে পেরে বলল, তা লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী নিজের পার্সোনাল ফোন দিয়ে সরকারের গুণগান করছে কেন বুঝতে পারলাম না। সরকার কি এর জন্য আপনাকে পদবি বেশি দিবে নাকি? নুরুল আলম সিদ্দিকী জিভেতে কামড় বসালেন। কটমট করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে বললেন, এখন মনে হচ্ছে তোমাকে আমার মতো বানিয়ে আমি চরম ভুল করেছি। হো হো করে হেসে দেয় আফিফ। গর্ব হচ্ছে নুরুল আলম সিদ্দিকীর। তার শিক্ষা তার ছেলে ঠিক সময়ে ঠিক কাজে খাটাচ্ছে। এর থেকে পরম পাওয়া আর কি হতে পারে? আফিফ হাসতে হাসতেই বলল, ধরতে যখন পেরেছো আশা রাখছি বাধা দিবে না। তোমার বউকে খুব শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দিব। বউয়ের চিন্তাতেই তো ঘুম হারাম। নুরুল আলম সিদ্দিকী লজ্জা পেলেন না। ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার, কত কথা হয়। নিজেও রসিকতা করে বললেন, বিয়ে করো, তখন তুমিও বোঝার কিছু বুঝবে না, ডিউটিতে মন বসবে না, মিশনে যেতে ইচ্ছে করবে না। কথাটা শুনে আফিফ সিরিয়াস হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তার জন্যই আমার জীবনে আম্মু ব্যতীত আর কোনো মেয়ের স্থান হবে না। রাখছি। নাদিয়ার জন্য অপেক্ষা করছিল আফরা মীরা। খিদে পেয়েছে। পেটে কিছু না পড়লে হয়তো রাগটাও মাথা চাড়া দিয়ে উঠবে। নাদিয়া এলো মিনিট 3 পর। মুখটা গোমরা, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভাইয়ের হুমকি, মনের উচ্চাটন, ভালোবাসা থেকে পাওয়া আঘাত কিছুটা সময়ের মধ্যে বিধ্বস্ত করে তুলেছে তাকে। খানিকক্ষণের জন্য মনে হয়েছিল মরে যাবে। পরে যখন ভাবলো সে মরে গেলে আহিসকে পাবে, পাবে না তো তাহলে মরবে কেন? নিঃশ্বাস নিয়েই না হয় বিশ্বাস নিয়ে খেলবে। তার চেয়ে দৃঢ় বিশ্বাস আহিসও একদিন তাকে ভালোবাসবে। ভাবনায় নিমজ্জিত থেকে আপনার পাশে এসে দাঁড়ায় নাদিয়া। মীরা বিরক্ত দৃষ্টি ফেলে এগিয়ে যায়। আফরা কিছুক্ষণ নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? এসেছিলাম একদিনের জন্য। আমরা যদি আরো কটা দিন ঘুরে ফিরে কাটিয়ে দিই, তোমাদের প্রবলেম হবে? পেছনে ফিরল মীরা, মুখে বাঁকা হাসি। আফরা কিছু বলার আগেই বলল, কিসের প্রবলেম? আমি তো এটাই বলতে চেয়েছি, ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে কিছুদিন না হয় পাহাড়ের ভাঁজে ভাঁজে রহস্য খুঁজি। মীরার কথার অর্থ নাদিয়ার বোধগম্য হলো না। আফরা মুচকি হাসল। মেয়ের প্রেমে পড়ে মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছে, উন্মাদের মতো আচরণ করছে। অন্য সময় হলে মেয়েটা পাহাড়ের রহস্য খোঁজার কারণ জিজ্ঞেস করত। এখন যে মনে আহিস ঘুরে। এগিয়ে সে মীরার পাশে দাঁড়িয়ে বলল, প্রেমে পড়ার ভুল দেখতে পাচ্ছিস? এজন্যই হয়তো প্রেমে আমার অ্যালার্জি। তুই কেন ভুল করছিস? মীরা কিছুটা চমকালেও হাসল। আফরা চোখে চোখ রেখে বলল, আমার প্রেমে মধু নয়, বিষ রয়েছে, গলাধকরণে অযোগ্য। নীলাচল থেকে খোলা চোখে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলী নদী। রাতের বেলা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজগুলোকে মনে হয় এক একটি গ্রহ নক্ষত্র। ভূমি থেকে আকাশের তারাকে যে রূপ দেখা যায়, চাঁদকে ঘিরে তাদের অবস্থান। কর্ণফুলীতে অবস্থানরত জাহাজগুলো রাতের বেলা নীলাচল থেকে তেমনই মনে হয়। শত হাজার ফুট দূর থেকেও জমিনে ক্ষুদ্র তারার দেখা মিলে। কি অপরূপ তাহার দৃশ্যপট! দিন আর রাতের এই বৈশিষ্ট্যের জন্য নীলাচল পর্যটকদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছে। থানচির পথে রওনা হওয়ার কথা থাকলেও মনিরার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নীলাচলেই থেকে গেল আহিস। মেয়েটা যখন বলল এই রাতটা থেকে যায় না, আহিস না করতেও যেন যুদ্ধে নেমেছিল। পরিশেষে সুন্দরী রমণীর কাছে গো হারান হেরে সমস্ত ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়েছে। মেয়েটার প্রতি আলাদা এক মায়া খুঁজে পায় সে, কিন্তু সেটা যে ভালোবাসা নয় তা ঢের বুঝতে পারে। তার মনে যে অন্য কারোর বসবাস। কেউ একদম ঝুঁকে বসে আছে। এতটা বছর পার হয়ে গেল তবুও রয়ে গেছে। মিহির হাত ধরে কর্ণফুলী নামক চাঁদকে ঘিরে তারারূপী জাহাজের খেলা দেখছে আহিস। শাশুড়ি বৌমা কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাচ্ছে। মিহি একটু পর পর এটা ওটা দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে। আহিস হাসি মুখে সব প্রশ্নের জবাব দিচ্ছে। পকেটের ফোন বেজে চলেছে। আহিস ফোন বের করে নাম্বারটা দেখে নিল। মুহূর্তেই তার চোখ মুখে দুশ্চিন্তার গাঢ় ছাপ ফুটে উঠল। এক পলক মিহিকে দেখে নিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা স্বর ভেসে আসলো, এই বাড়ির মানুষগুলো খুব অদ্ভুত আঙ্কেল। বিরক্তির শ্বাস ফেলল আহিস। আঙ্কেল? তাকে দেখে আঙ্কেল মনে হয়? দাঁতে দাঁত চেপে বলল, তোকে যে বলছি নাম ধরে ডাকবি, আবার তুই আঙ্কেল ডাকিস? এক থাপড় সব দাঁত ফেলে দেব, অবাধ্য বেয়াদব। অবাধ্য বেয়াদব? বেয়াদব তো অবাধ্য হবেই, সেটা আবার নাম দাগিয়ে বলতে হয়। অপর পাশ থেকে রাগী সুরে বলল, বেয়াদব নিশ্চয়ই বাধ্য হবে না? বয়স কত তোমার? আমি তোমার থেকে কত ছোট জানো? চুপচাপ আমার কথা শোনো, বেশি সময় আমার হাতে নেই।
মিসেস নুরি চলে আসবে। আহিস চুপ রইল বাকি কথা শোনার আশায়। ওপাশ থেকে আসমানি বলে উঠল, আমার মনে হচ্ছে মিসেস নুরি নির্দোষ। সে শুধুমাত্র অনর মাহমুদের হাতের খেলনা। যেভাবে খেলছে সেভাবেই ঘুরছে। এই যে এত ভালোবাসা দেখাই দুজন, অনর মাহমুদের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি। বদমাইশ শাড়ি ভেদ করে ফর্সা পেটে নজর দিতে ভোলে না। হাত মুঠো করে নিল আহিস। মেয়ের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। রাগী কণ্ঠে কিছু বলবে তার আগে আসমানি বলল, দেখো, বয়সে আমি তোমার ছোট হলেও সম্পর্কে আমি তোমার বড়। সেটা হোক মিথ্যে, সম্মান দিয়ে কথা বলবে। আর এটা বলো না এত ছোট বয়সে ভালোবাসা বুঝি না। আমি যে পরিস্থিতির মাঝে এসেছি, বাস্তবতার চরম কোণগুলো সবই আমার নখদর্পণে। আহিসের রাগ কমে এলো। ভুল বলেনি মেয়েটা। যদি নাই বুঝতো আদিল মাহমুদকে বোকা বানিয়ে তারই বোনকে ভুলিয়ে ভালিয়ে মাহমুদ বাড়িতে ঢুকতে পারতো না, আর না পারতো বাড়ির ছোট ছেলের খোঁজ করতে, না পারতো পাগলটাকে বসে আনতে। আহিস নাটকীয় ভঙ্গিমায় বলল, জি জনাবা, এখন কিসের জন্য ফোনটা দেওয়া হয়েছে যদি একটু বলতেন। ঢং করো না। শোনো, তুমি ইমিডিয়েট অনিককে এই বাড়ি থেকে বের করো, না হয় ছেলেটাকে বাঁচানো যাবে না। অনল মাহমুদ প্রতি রাতে কিসের ইঞ্জেকশন দেয়, অনেক নাকি কোথায় চলে যায় নিজেই বুঝতে পারে না। ও নিজের মুখে আমাকে বলেছে, মিসেস নুরিকে আমি ছেলের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি। ভেজাল ছিল না, তার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি অনেকের জন্য। তবে আমি এটাই বুঝতে পারছি না সে চুপচাপ কেন সহ্য করছে, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভীষণ অবাক হয় আহিস। মেয়ে কি বলছে এসব? তার জানার বাইরে আরো কিছু আছে নাকি? অপর পাশ থেকে আসমানি তাড়া দিচ্ছে। আহিস ঝটপট বলে ওঠে, মধ্যবয়স্ক দারোয়ানটা আমার লোক, লুকিয়ে কথা বলে নিবি তার সাথে। অনেককে বাড়ি থেকে বের করে সেফ জায়গায় রেখে আসার দায়িত্বটা তোর, তবে নিজেকে বাঁচানোর দায়িত্ব তোর নিজেরই। সাবধানে থাকিস, খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে আসবো। আসমানি দীর্ঘশ্বাস ফেলে। আহিস দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায়। মনটা ভার হয়ে আসে তার। অনুশোচনা ঘিরে ধরে। ঠিক তখনই আসমানি বলে ওঠে, আচ্ছা, আঙ্গুর এখন রাখতাছি, তোমার সাথে পরে কথা বলবো। এইখান নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আসি তো সব সামলে নেবো। কথাটা বলেই ফিক করে হেসে দেয় আসমানি। না চাইতেও হেসে উঠে আহিসও। ফোন কেটে দেয়। আহিস হেসে মিহির হাত ধরে সামনে এগোয়। রিসর্টে ফিরে যাবে। সন্ধ্যায় নীলাচল থেকে সূর্যাস্ত দৃশ্য দেখে রাতে চাঁদের আলোয় সময় কাটাচ্ছে বউ শাশুড়ি। পরিবেশ অতি রোমাঞ্চকর। কাপলদের জন্য হয়তো পরিবেশটা খাপে খাপ, তবে মনিরা সালেহা বেগমের জন্য খারাপ না। কালকের অসমাপ্ত জীবন্ত গল্প নিয়ে বসেছেন সালেহা বেগম। মনিরার দিকে তাকিয়ে বললেন, রমিজা চলে যাওয়ার পর একাই থাকছিলাম আমার বাড়িতে। তবে হয়তো সেটা কিছু মানুষের সহ্য হয়নি। যুবতী বয়সে সুন্দরী হয় গ্রামের ডিমান্ড ভালো ছিল। দেখতাম কিছু ছেলেরা রোজ ঘোরাঘুরি করত। গ্রামের মানুষ তো আর বাজ বিচার করবে না, তারা মেয়েদের ওপর দোষ চাপালেই বাঁচে। চলে গেলাম বাবার বাড়ি। সেখানে কোনো অসুবিধাই আমার হয়নি। আমার সুখের সংসার, আমার প্রতি রমেশার ভালোবাসা সবই দেখেছেন তারা। নিয়তি যদি ফাঁকি না দিত আমার জীবনটা অন্যরকম হতো। আমার ছোট্ট ছেলেটাকে তারা মাথায় তুলে রাখতো। ভালো ভালো পরিবেশ, ভালো খাবার, ভালো কাপড় সব চাইতেই পূরণ করেছে আমার আব্বা। নানা নাতির ভাগ ছিল জোড়ায় জোড়ায়। একদম এত সুখের মাঝেও ভালো থাকতে পারিনি শুধু আমি। রমিতা শুধু কল্পনায় ভেসে বেড়াতো। ডাকতো শালু আয়, এখানে আয়, চকলেট আনছি তোর লাইগা। ছুটে যেতাম, পেতাম না। রমিতা হাওয়ায় মিলিয়ে যেত। জাপটে ধরে আগলে রাখতে চাইতাম, পানি হয়ে গড়িয়ে যেত। দিন যেতে লাগলো আমার, খারাপ অবস্থা হতে লাগলো দিন দিন। রমিসার কবরের পাশে শুয়ে থাকতাম। জানো, রমিসা আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতো, রাত কেটে ভোর হতো, সকাল গড়িয়ে দুপুর হতো, তবুও ছাড়তো না। কত শত কথা বলতো আমার সাথে। রমিসদার বিরহে ভুলেই বসেছিলাম রমিসদার স্বপ্নের কথা। আব্বাই বলল কলেজে ভর্তি হতে, রাজি হলাম না। বুঝাতে বুঝাতে রাজি হলাম, সেখানেও শান্তি নেই। ঘটকেরা বাড়ি এসে এসে বসে থাকতো। ছেলের কি হবে না হবে আমার থেকে তাদের ভাবনাই যেন বেশি। আব্বা অতিষ্ঠ হয়ে ওঠেন। একদিন কলেজ থেকে বাড়ি এসে দেখি ইলাহি কাণ্ড, আমার নাকি আজ মা। ছেলের ডাকে থেমে গেলেন সালেহা বেগম। লুকিয়ে চোখে জল মুছে পিছু ঘুরলেন। বিরক্তিতে চোখ মুখ কুচকে নিল মনিরা। আজও রহস্যটা উদ্ঘাটন হলো না। বেজায় রাগ হলো আহিসের প্রতি। কটমট দৃষ্টি ফেলে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। আহিস ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। যা বাবা, কি করলো সে? আমতা আমতা করে মাকে বলল, রিসোর্টে ফিরতে হবে, বেশ রাত।
সালেহা বেগম মনিরার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। উঠে দাঁড়াতে মনিরা উঠে দাঁড়ালো। শাশুড়ির হাত ধরে হন হন করে আগে চলে গেল। রাগের কারণ ধরতে না পেরে থতমত মুখ নিয়ে হাঁটতে থাকলো আহিস। কাল সারাদিন কোথায় ছিলে আখি? গুমট কণ্ঠস্বর। আখির ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যার ঝলকে পড়ে যেতে নিয়েও বিছানা চাদর খামচে ধরল সে। দীর্ঘদিনের খরা মাটিতে যেমন ফাটল সৃষ্টি করে, আখি নিজের গ্রীবাদেশে তেমন ফাটল অনুভব করে। এতবার ঢোক গিলেও গলা ভেজাতে পারছে না। খরা মাটি যেমন পানি শুষে নেয়, ভয় তার মুখে মুখে লালাটাও শুষে নিচ্ছে। সারা শব্দ না পেয়ে আফরা আবার বলল, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বেইমানি করছো আমার সাথে? বাঁচতে পারবে? আখি খানিক পর সহজ হলো। চুপ থাকা মানে ঘাড়ে দোষ আপনা আপনি চাপিয়ে নেওয়া। আমতা আমতা করে বলল, ভুল বুঝতে পারছেন আপা, আমি গ্রাম দেখতে বাইর হয়েছিলাম। আফরা তাচ্ছিল্য হাসলো। হাসির শব্দ আখির কানে পৌঁছালো না, ঠাউরও করতে পারল না তার সাথে ঠিক কি হতে চলেছে। আফরা সহজ গলায় বলল, ওকে, ভুল বুঝলাম না। তবে এমন কোনো কাজ করো না নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবে। আমি নারী, ভয়ঙ্করী, সর্বগ্রাসী। কেটে দিয়ে পাশে তাকালো আফরা। ভ্রুকুচকে মীরা তাকিয়ে দেখছে। মীরা কিছু বলার সুযোগ না দিয়ে আফরা বলল, তুই কোথা থেকে খবর পেলি? আমার লোক আখিকে বড় রাস্তা পার হতে দেখেছে। তোর লোক? কেন? তুই কি আমাকে ঝরা পাতা মনে করছিস? মাটিতে পড়ে একাই গড়াগড়ি খাবো? আমি ডাল যুক্ত পাতা, শূন্য ছাড়া রাজ্যের মূল্য কই? মীরা ফোন টিপতে টিপতে আফরার থেকে দূরত্ব সৃষ্টি করলো। আফরা বুঝতে পারলো মীরা তাকে এড়িয়ে চলতে দ্রুত প্রস্থান করলো। সেও আর কিছু ভাবলো না। মেয়েটাকে অবিশ্বাস করতে কষ্ট হয়। হাঁটা ধরল আফরা। বিষাদের আকাশের ঘনকালো মেঘেদের রাজত্ব ক্রমশ যেন প্রকট হচ্ছে। যুবথুবু হয়ে আছে হাস্যজ্জ্বল অনুভূতিগুলো। আনমনে কখন নিজের ঘর পেরিয়ে গেল টের পেল কারো ধমকানোর শব্দে। এই যে ভাবুক রানী, কোথাও বসে না হয় কোথাও দাঁড়িয়ে ভাবুন। হাঁটতে হাঁটতে ভাবনার সময় কার সাথে কার ধাক্কা লেগে যায় বলা যায় না। এমনও তো হতে পারে দুতলা থেকে নিচে পড়ে গেলেন, তখন আর জীবনের মায়াও করতে হবে না। ভৎসনা। অপমানে থমথমে হয়ে যায় আফরার মুখশ্রী। চোখ তুলে তাকায় সে। বিরক্তি দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আফিফ। মুনতাসির ভ্রুকুচকে জবাব দিল, জীবনের মায়া রয়েছে, একবারও বলেছি। অন্য কেউ হলে হয়তো এমন কথায় থতমত খেয়ে যেত। মেয়েটাকে পাগলও ভাবতে পারত। জীবনের প্রতি মায়া কার না আছে। তবে আফিফের মুখশ্রীতে বিরক্তি ছাড়া কিছুই ফুটে ওঠে না। অপ্রসন্ন কণ্ঠে বলল, বলতে হবে কেন? জীবনের মায়া সবারই আছে, নিজের জীবন না হোক অন্যের জীবন। আপনার জীবনের মায়া না থাকলেও আপনার কাছে নিশ্চয়ই প্রিয়জনের জীবনের মূল্য রয়েছে না? প্রিয়জন আপনাকে ছাড়া ভালো থাকবে না। এই কারণের জন্য হলেও আপনাকে জীবনের মায়া করতে হবে। আফরা স্তব্ধতার সহিত আফিফের কথাগুলো শ্রবণ করল। প্রিয়জনের পাতায় হাতড়ে হাতড়ে চারটে মুখই সে খুঁজে পেল। একজন তার সাথে রয়েছে বছর দুয়েক, আরেকজন তার বোন। দুজন অত্যন্ত গোপনীয়, যাদের জীবনের মায়া সে করে, খুব করে। তবে কি সে কারো কাছে এই প্রথম ভুল টিকল? তার জীবনের মায়া করা উচিত, মন বলছে নিশ্চিত করা উচিত। আফরার গুমট মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো আফিফ। হুট করে আফরা আনমনে প্রশ্ন করে বলল, আপনার জীবনের মায়া নেই? বুলেটের সম্মুখে বুক পাততে ভয় করে না? আফিফ যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল সাথের মেয়েটির থেকে। আশপাশ নজর ঘুরিয়ে বলল, চলুন কোথাও বসা যাক। আফরা না করতে ইচ্ছে করলো না। উত্তরটা শোনার কৌতূহল তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। মাথা নেড়ে সাজা নিয়ে সে হাঁটা ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে আফিফ আফরাকে অনুসরণ করছে। আফরা গিয়ে বসলো রিসর্টের সামনে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসলো আফিফ। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফিফ নিজ থেকে শান্ত কণ্ঠে বলল, নিজের জীবনের মায়া সেদিনই স্থগিত রেখেছি যেদিন আব্বুর মুখে শুনেছিলাম দেশ তোমার সন্তান। মা বাবা যেমন সন্তানকে পরম যত্নে আগলে রাখে, সন্তানের বিপদে আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে, সন্তানের ব্যথায় বেশি কষ্ট পায় তারা। তোমাকেও দেশকে আগলে রাখতে হবে। বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের ক্ষতিতে তোমার অন্তর ব্যথিত হবে। শত্রুদের বুক বরাবর বুলেট ছুটতে হাত কাঁপবে না। নিজের জীবনের মায়া না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। গাম্ভীর্যপূর্ণ কথাগুলোয় আফরার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। শরীর কেমন কাঁটা দিয়ে ওঠে। কণ্ঠে দেশের প্রতি শ্রদ্ধা, মায়া, এমন অনুভূতি লোকটা কিভাবে প্রকাশ করে? আফিফ এক পলক আফরার মুখের দিকে তাকিয়ে আবার বলল, সেদিন থেকে গোটা দেশ আমার সন্তান। নিজ সাধ্য মতো আগলে রেখেছি। শত্রুর বুলেটের সামনে বুক পেতেছি।
বুলেট শরীর ভেদ করে রক্ত ছড়িয়েছে, থেমে যায়নি। এখনও আছি, ভবিষ্যতেও থাকব। আমি আমার দেশের মায়া করি, জীবনের নয়। দেশের মায়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি না থাকলে বিপদে ঝাঁপিয়ে পড়বে কে? অন্য কোনো অফিসার অবশ্যই আসবে, কিন্তু সে তো আফিফ মুনতাসির নয়, না সে নুরুল আলম সিদ্দিকীর ছেলে। আশা করি উত্তর পেয়ে গেছেন মিস আফরা ইবনাথ। আলো অন্ধকার পরিবেশে দুজন মানবী তাকিয়ে আছে অদূর ওই পাহাড়ে। কখনো দৃষ্টি মেলে মেঘে ঢাকা আকাশকে চোখের পাতায় এঁটে নিচ্ছে, কখনো জমিনের প্রতি অগাধ মায়া টের পাচ্ছে। কি একটা সুতো দুজনকে পাশাপাশি বসিয়ে রেখেছে কে জানে। না দুজন কথা বলছে, না কেউ প্রস্থান করে দূরত্ব সৃষ্টি করছে। অদ্ভুত উৎকণ্ঠা দুটো হৃদয়ে। মিনিট দুয়েক পেরিয়ে যায়। আফরা আবার প্রশ্ন করে, যদি বলা হয় নুরুল আলম সিদ্দিকী, মাতৃভূমি দুজন সম্পূর্ণ দুদিক, আপনি কোনটা বেছে নেবেন, জেনারেল আফিফ মুনতাসির? উত্তর দিতে হিমশিম খেতে হলো না আফিফের, যেন ঠোঁটের ভাঁজে আগ থেকে লুকানো ছিল উত্তর। প্রশ্নের অপেক্ষা মাত্র। মুচকি হেসে জবাব দিল, আফিফ মুনতাসির কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, না নুরুল আলম সিদ্দিকী শিখিয়েছেন। জীবন স্রোতধারায় ভাসতে ভাসতে যদি টের পায় যে মানুষটা আমার মনে একটু একটু করে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন, লয়ালিটি শিখিয়েছেন, সেই মানুষটি দিন শেষে অন্যায়ের নিকট হেরে গিয়েছেন। আফিফ মুনতাসিরের বুলেট অপরাধীর শরীর ভেদ করতে কুণ্ঠাবোধ করবে না। তবে প্রশ্ন যদি নুরুল আলম সিদ্দিকী লয়াল, তখন আফিফ মুনতাসির জেনারেল পদ এক স্বাক্ষরেই ছেড়ে দেবে। যে আমাকে জন্ম দিয়েছে, যার বদৌলতে দেশকে ভালোবাসতে পেরেছি, দেশের সেবা করছি, তাকেই যদি বলিদান দিতে হয়, মায়ের মুখের হাসি কেড়ে নিতে হয়, অমন দেশ দিয়ে আমি কি করব? কয়েকদিন দেশের লোক আফিফ মুনতাসিরকে বাহবা দেবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, গণহারে সম্মাননা দেয়া হবে, কিন্তু কিছু সময়ের ব্যবধানে সব ভুলে যাবে সবাই। ভুলে যাবে আমার ত্যাগকে। কেউ উপলব্ধি করতে পারবে না বাবা হারিয়ে আমার অবস্থা, মায়ের সুখ কেড়ে নিয়ে আমার নত মুখের জ্বালা। বুকের ব্যথা কেউ দেখবে না। নিজের বুকের রক্ত ঝরাতে কার্পণ্য নয়, তবে প্রিয়জনের রক্ত আফিফ মুনতাসিরকে অধিক হিংস্র করে তোলে। বলা বাহুল্য, হিংস্র আফিফ মুনতাসির কারোর জন্যই শুভকর নয়। সে হোক আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি। আপনার মনে হলো উত্তরটা তার মন গ্রহণ করেছে। লোকটা যেমন অফিসার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে যাচ্ছে, তেমনি সন্তান হিসেবেও সমান যোগ্যতা রয়েছে। মানুষ এতটা পারফেক্ট হয় কি করে? আপনার আদুরে কিশোরীর মতো প্রশ্ন করে বসল, এতটা পারফেক্ট কি করে? পারফেক্ট আমি? কেউ পারফেক্ট হয় না, কোনো না কোনো খুঁত থেকেই যায়। আমি একজন অফিসার, একজন সন্তান হিসেবে যোগ্য হলেও একজন স্বামী হিসেবে সমান যোগ্যতা রাখতে পারবো না, কারণ আমার জীবনে কোনো মেয়ের প্রবেশ ঘটবে না। এটাও একটি খুঁত। নারী বিদ্বেষী? না, দেশের প্রতি ভালোবাসা। উঠে দাঁড়ায় আফিফ, বড় বড় পা ফেলে রিসর্টের ভেতর ঢুকে পড়ে। গাম্ভীর্যপূর্ণ পায়ের ভাঁজে আফরা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। দেশপ্রেমে আসক্ত এক সৈনিক মন কুঠিরে শ্রদ্ধার স্থান নিয়ে নিয়েছে। খুব করে টের পায় সে। দৃষ্টি ঘোরায় আফরা। দূরের আকাশে চোখ রেখে হুট করে হেসে ওঠে। নির্ভেজাল নাকি রহস্য লুকিয়ে আছে রাতের আধারেই মিশে যায়। কারো চোখে পড়ে না, এ যেন ধোয়া হয়ে কুয়াশায় মিশে যাওয়া নতুন ভোরের আগমন। স্নিগ্ধ হাওয়া দুলিয়ে দিচ্ছে মন। মনের উচ্চাটনে কোণঠাসা নাদিয়া। বলে তো দিল কয়েকদিন ঘুরবে, তবে তার এখন কেন ভয় করছে? মনে হচ্ছে সামনে এগুলোই খারাপ কিছু হবে, যা তার জন্য মোটেও সুখকর নয়। চিন্তাগ্রস্ত মন নিয়ে মদের গ্লাসে চুমুক বসায় নাদিয়া। রাতে ঘুম হয়নি, চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র। কিছুক্ষণ পর পর কেমন শরীর কেঁপে উঠত। চোখের পাতায় আহিসের বিরক্তি মাখা মুখশ্রী ভেসে উঠত। যে দৃষ্টি তাকে অবজ্ঞা করছে, তার ভালোবাসা নিয়ে ভৎসনা জারি করছে, তাকে অবহেলায় ফেলে রেখেছে মনের বাহিরে। কথাগুলো মনে হতেই যেন নাদিয়ার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল। পুরো এক গ্লাস অ্যালকোহল ঢেলে দিল গ্রীবাদেশে। ইদানিং মদ নামক অমৃতের স্বাদও জিহ্বা পায় না। মন তার বিদ্রোহ ঘোষণা করে নিষ্ঠুর পুরুষকে নিয়ে ভাবতে ব্যস্ত। দরজা খোলার শব্দ। এলোমেলো দৃষ্টি ফেলে দরজায়। মীরা এসেছে। নাদিয়ার হাতে মদের গ্লাস দেখে মুচকি হাসে। তা ছিল কণ্ঠে বলে ওঠে, খাস মাতাল, মহৎ কাজের জন্য নোবেল তোমারই প্রাপ্য নাদিয়া, একদম যোগ্য অধিকারী। যাই হোক, মাতাল হয়ে পড়ে থাকবে না, বেরোবে। তোমার প্রেমিক পুরুষ তো চললো বউ বাচ্চা নিয়ে। এতটাই চমকে গেল নাদিয়া। হাত থেকে মদের গ্লাস পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। মীরার হাসি চওড়া হলো, তবে নাদিয়া আকস্মিক রেগে গেল দ্বিগুণ হারে। বউ বাচ্চা মানে? মশকরা হচ্ছে তার সাথে? বড় পা ফেলে মীরার সামনে দাঁড়িয়ে কাঁধ চেপে ধরল শক্ত হাতে। মীরার মাঝে ভাবান্তর দেখা গেল না।
সে ভাবালিশ ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছে। নাদিয়া রাগে চেঁচিয়ে বলে ওঠে, বউ বাচ্চা মানে ফজলামি করো আমার সাথে? ভাবি হয় ভুলে যেও না, ওই মেয়ে আয়েশের ভাইয়ের মেয়ে, বুঝতে পেরেছো তুমি? এক ঝটকায় নাদিয়ার হাতের মুঠো থেকে মুক্ত হয় মীরা। গম্ভীর দৃষ্টি ফেলে এক পলক বাইরে তাকিয়ে হিসিয়ে বলে ওঠে, ভাবি, বউ হতে দেরি লাগবে না, বলেছি না। চেঁচাবে না আমার উপর, খুব খারাপ হবে। আমাকে ঠিকঠাক চিনতে পারোনি, ওয়ার্নিং দিলাম তোমায়। এরপর ভুল হলে তোমাকে পাহাড়ের খাদে ফেলতে আমার 2 সেকেন্ড সময়ও লাগবে না। পরের কথাগুলো নাদিয়া কর্ণকুহরে আর পৌঁছালো না। সে তো ডুবে আছে, বউ হতে দেরি লাগবে না কথাটাই। তার এত বছরের ভালোবাসা কিছুই না। দুদিনের এক মেয়ে যে ভাবেছিল সে এসে তার ভালোবাসা কেড়ে নিবে। নাদিয়া মানতে পারছে না। মীরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় নাদিয়া। কান্নায় ভেঙে পড়ে সে। টপ টপ করে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। বুকে রক্তক্ষরণ বুকের মাঝে লুকিয়ে থাকে। জ্বালাময়ী অনুভূতিগুলো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। একটা কথায় মন বলে, ভালোবাসা পাপ। দরজার বাইরে দাঁড়িয়ে মীরা শব্দহীন হাসতে থাকে। কান্নাগুলো তার বুকে কেমন আনন্দের জোয়ার বয়ে আনছে। গুনগুন করতে করতে হাঁটা ধরে। তোমার প্রেমের টানে না মজিলে, সেটাই হয়তো ভালা। বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ জ্বালা। কান্নার মাঝে মীরার কণ্ঠস্বর কানে পৌঁছায় নাদিয়ার। গানটা যেন তাকেই তাচ্ছিল্য করে গাইছে মেয়েটি। প্রেমে তো সেই 3 বছর আগেই মজেছে, বুঝতেও দেরি করে ফেলেছে। পীড়িত যে ভীষণ জ্বালা। প্রতিনিয়ত বুকে রক্তক্ষরণ হয়, অবিরাম অশ্রু হয়ে ঝরে পড়ে। অসার শরীর যে জ্বালাময়ী অনুভূতি চিহ্ন। ভালোবাসা সত্যিই পাপ। ব্যাগপত্র গাড়িতে তুলছিল আহিস। কিছুক্ষণ পরেই তারা নীলাচলকে বিদায় জানাবে। মীরা দূর থেকে দেখে এগিয়ে এলো। আশপাশটা ভালো করে পরখ করে কয়েক মুহূর্ত আহিসের ব্যস্ত মুখশ্রী দেখল। হুট করে কেশে গলা ঝেড়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায় মিস্টার? আহিস ফট করে মাথা তুলল। মীরাকে দেখে ভ্রু কুঁচকে এলো অসম্ভব। মেয়েটাকে সে আফরার সাথে দেখেছে। বিরক্ত হলেও স্বাভাবিকতা বজায় রেখে বলল, রুমে রয়েছে হয়তো। আপনার বউ? বুঝতে পারে না আহিস মেয়েটা কি বলতে চাইছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মীরা মুচকি হেসে বলে ওঠে, মিহি আপনার মেয়ে, মেয়ের মা নিশ্চয়ই আপনার বউ হবে, তাই নয় কি? রাগ হলো আহিসের। মেয়েটা গায়ে পড়ে কথা বলতে আসছে কেন? মতলব কি? তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকাতে মীরা ঠোঁটেলিয়ে হাসলো। কেন যেন মনে হলো হাসিটা আহিসের বুকে লেগেছে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি নির্মল হয়েছে, চোখে মুখে আকাঙ্ক্ষা। মীরা হেসে বলল, আপনাদের 3 জনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না? আহিস ভীষণভাবে চমকালো কথাটা শুনে। ফ্যামিলি হলে খারাপ হবে না কথাটা কোথায় যেন শুনেছিল। মেয়েটাকে তার পরিচিত ঠেকছে কেন? কে এই রমণী? ভাবতে পারল না আহিস। এক প্রকার ছটফটিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো। বেনি করা মেয়েটা তার দিকে মিষ্টি হেসে তাকিয়ে আছে। হাসিটার কত মিল! এমন মিল হতে পারে? হিসেব মেলাতে মেলাতে আহিস অতীতে ডুব দিল। কেউ একজন ঠিক এভাবেই বলেছিল, আপনাদের 2 জনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না? চোখ ভিজে আসে। কোটরে কালো মনির আশেপাশে সাদা অংশ কেমন লাল হয়ে আসে। চোখ মুখ শক্ত করে নেয় আহিস। ঠোঁট কামড়ে নিজেকে ঠিক রাখার প্রয়াস চালায়। সফল হয় তবে দেরিতে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। তা ছিল নাকি অভিযোগ? বড়সড় ঘর, সারি সারি চেয়ার সাজানো, বড় একটি টেবিলে পানির বোতল, এলোমেলো কাগজ, একপাশে পড়ে আছে রিমোট, দেওয়ালে বড় সাইজের একটি টিভি। ঘরের আসবাবপত্র বলতে এগুলোই দেখা যাচ্ছে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আদিল। চোখে মুখে গাম্ভীর্য, অদ্ভুত রাগী ভাব, দৃষ্টি সাদা ফ্লোরে। সামনে 2 জন লোক ইশারায় কথা বলে যাচ্ছে, একে অপরকে শুধাচ্ছে নিজেদের ভঙ্গিমা। দৃষ্টি নিচে থাকলেও ব্যাপারটা আদিলের অজানা নয়। সময় দিচ্ছে তাদের। মিনিট 2 পেরিয়ে যেতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, একে অপরের মতামত জানানো হয়েছে, এবার আমি কিছু বলি। চমকালো দুজনই। ধরা পড়ার ভয়ে মাথা নিচু করে চুপ রইল। আদিল তা ছিল হেসে বলল, তা কি সিদ্ধান্ত নিয়েছেন? ব্যবসা এবার 2 জন একসাথে করবেন? স্বতন্ত্র? মাহমুদের বয়কট করবেন? শান্ত কণ্ঠস্বর। তবে যে ঝড়ের ইঙ্গিত। 2টো লোক ঠাউর করতে পেরেই কাচুমাচু করতে লাগলো। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। আদিল মাহমুদ বলুন না বলা পর্যন্ত যে কথা বলার অধিকার তাদের নেই। আদিল আবার বলল, তার ডিলার কত টাকা বেশি দেবে বলেছে? $1000? জীবনে মায়া নেই? আপনাদের সাহস দেখে আমি ইমপ্রেসড। বেশ ভালো লাগলো। তবে এমন সাহস যে ভুল জায়গায় দেখানো হয়েছে।
চোখ তুলে দুজনকে পরখ করলো আদিল। দুটোই কিছু বলার গড়িমসি করেও চুপ করে যাচ্ছে। এবার আর দৃষ্টি নত করলো না, দুজনের দিকে তাকিয়ে বিজ্ঞদের মতো বলল, বিড়াল ভাত পেয়ে খুশির বদলে যখন মাছের আশা করে, ওটা তার অধিকার। মাছ টেঙিয়ে মাংসের আশাকে কি বলবে? লোভ? হুম, লোভ নয়। সে তো নিজ জিহ্বাকে বিশ্বাস করতে পারেনি। ভিন্ন স্বাদের আশায় নাচতে নাচতে চলে আছে। তবে সে কি জানতো ভিন্ন স্বাদে মেশালো বিষের কথা? বিষের কথাটা শোনা মাত্রই একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদিলের পায়ের কাছে বসে অনুরোধ কণ্ঠে বলে উঠল, স্যার, ভুল। লোকটি দুটো শব্দের বেশি উচ্চারণ করতে পারল না। তার আগেই উত্তপ্ত বুলেট কণ্ঠনালী ভেদ করে থামিয়ে দিল তাকে। পাশে লোকটি থরথর করে কাঁপলেও চেয়ার ঠেলে উঠে দাঁড়ানোর সাহস করেনি। না সাহস করেছে মুখ ফুটে কিছু বলার। একে তো দুজন চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে ডিল করতে যাচ্ছিল, মাহমুদদের নিয়ে নানান কথা কানাঘুষা করেছে। তার ওপর আদিল মাহমুদের সামনে বসে তারই করা নিয়ম ভঙ্গ করে কথা বলেছে। সিংহ কি মাংসের গন্ধ পেলে চুপ করে বসে থাকবে? ঠিক হামলে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এখানেও ঠিক তাই ঘটল। যে রাগ দমিয়ে রেখে আদিল মাহমুদ তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল, সেই নিষ্পিস করা হাতকে ভুল দ্বারা জাগিয়ে তুলল। চরম ভুল। এখন জীবন দিয়ে পস্তাতে হচ্ছে। আদিল লোকটার কাঁধ বরাবর পা রেখে দ্বিতীয় লোকটার দিকে তাকালো। মুচকি হেসে ধাক্কা দিতে লুটিয়ে পড়ল রক্তাক্ত দেহটা। সাদা ফ্লোর রক্তিম হয়ে উঠেছে কয়েক মুহূর্তেই। চুপচাপ শব্দহীন কেটে গেল কিছু সময়। হুট করে আদিল সহজ গলায় বলল, বেরিয়ে যান, পিছু ফিরবেন না, প্রস্তুত হন রাতের জন্য। লোকটি সাথে সাথে মাথা নিচু করে উঠে দাঁড়ালো। একবারও পিছু না ফিরে সুরসুর করে হেঁটে বাইরে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন। আদিল লোকটার হাঁটার গতি দেখে হাসলো। নিচে পড়ে থাকা মৃতদেহটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদকে চিনতে ভুল করা মানে সবচেয়ে বড় আফসোস জীবনে রাখা। আমার গুহায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ইস, বড্ড আফসোস হচ্ছে না? দুটো গাড়ি পর পর এসে থামলো থানচি বাজারে। গাড়ির কাজ এখানেই সমাপ্ত। এর পরের পথ ট্র্যাকিং করে চলতে হবে। প্রথমেই নেমে এলো আহিস। পেছনে এসে জানালা গলিয়ে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ কথা বলল। কোনো দিক না তাকিয়ে চলে গেল গাইড নিতে। থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক। তবে তার মুখে কেমন আশঙ্কার ছাপ ছিল, হয়তো চিন্তায়। এতটা পথ হাঁটবে তো। দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলো জিয়াউল। বসকে অমান্য করে এসেছে, সে থাকতে কেন তার বস নেমে গাইড খুঁজবে? গাড়িটা অদৃশ্য হওয়া পর্যন্ত হাঁটতে লাগলো সে। যখন দেখলো তাকে দেখা যাবে না গাড়ি থেকে, তখন পকেটের ফোন বের করে ফোন দিল। স্যার, ম্যাম পৌঁছেছে? নুরুল আলম সিদ্দিকী কয়েক সেকেন্ড চুপ রইলেন। চাপা সুরে বললেন, পৌঁছেছে মানে? আমাকে প্রশ্ন করছো তুমি? তোমরা কি পাঠিয়েছ? পৌঁছাবে কেমন করে? থতমত খেয়ে গেল জিয়াউল। নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিয়েছে। বড়সড় ঢুক গিলল সে। চটপট বলল, আমি নিজের হাতে গাড়িতে বসেছি স্যার, পৌঁছবে না কেন? রাগে জল শক্ত হয়ে এলো নুরুল আলম সিদ্দিকের। যেটা ভেবেছিল সেটাই হয়েছে। গলা উঁচিয়ে বলে উঠল, জলদি গাড়ি ট্র্যাক করো। আফিফকে জানানোর প্রয়োজন নেই, চিন্তায় ভুল করে বসবে। ক্ষমা করবেন স্যার, ছোট স্যার চিন্তায় ভুল করা মানুষটা, তাকে জানাতে হবে, নাহলে গোলমাল হয়ে যাবে। আমি রাখছি স্যার। ফোন কেটে দিয়ে দৌড়াতে শুরু করলো জিয়াউল। মাথা কাজ করছে না। তাদের লোকের কাছেই তো পাঠিয়েছিল, তাহলে এখনো পৌঁছাবে না কেন? ড্রাইভিং সিটে বসে ফোন টিপছিল আফিফ। জিয়াউলের দৌড়ে আসার খানিক বিচলিত হয়। কেমন উদ্ভ্রান্ত লাগছে ছেলেটাকে। প্রশ্ন করার সুযোগ পায় না। তার আগে জিয়াউল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, স্যার, আন্টি তো পৌঁছেনি এখনো, ড্রাইভারের ফোন ধরছে না। কিঞ্চিত বিচলিত হলেও নিজেকে সামলে নিতে সেকেন্ড সময় লাগলো না আফিফের। আদেশ কণ্ঠে বলল, সেসব তোমার ভাবতে হবে না। তুমি যে কাজে এসেছো সেটাতে মন দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস পেল জিয়াউল। স্যারের চুপ থাকা মানে কামিনী বেগম সেফ। আবার ফোনে মনোযোগ স্থাপন করলো আফিফ। হর্নের শব্দ। তীব্র বেগে ছুটে আসা বাইক হঠাৎ করে থেমে গেল। পরপর 3টা বাইক থামতে শব্দ দূষণে আফিফের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। কপালে ভাঁজ ফেলে বাইরে দৃষ্টি ফেলতে ভাঁজ আর কপালে রইল না, মিশে গেল অবাকের আড়ালে। এক প্রকার সম্মোহনী হয়ে নেমে এলো গাড়ি থেকে। 3জন মেয়ে বাইক রাইড করে পাহাড়ি রাস্তায় আসা কম ব্যাপার নয়। যদিও ছেলে মেয়ের মধ্যে তেমন পার্থক্য আফিফ করে না, তবে মেয়েগুলোর মধ্যে নিজের মাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে সে বুঝতে পারছে না। তার কি অবাক হওয়া উচিত নাকি রাগ করা উচিত? মিনিট খানেক সময় গেল এটা ভাবতেই।
তবে এর সমাধান সে পেল না। কামিনী বেগম এখন আর শাড়িতে আবৃত কোনো বাঙালি বউ নয়, বাইক রাইডারদের মতো পোশাক আশাক পরে কেমন যুবতী হয়ে গেছে। যদিও আফিফ তার মায়ের বয়স অনুমান করতে পারে না, সুস্বাস্থ্যের অধিকারিণী কামিনী বেগম যে স্বামীর পাল্লায় পড়েই এক্সারসাইজ করত বা করে তা আফিফের জানা। শাড়ির আড়ালে লুকিয়ে থাকা যোদ্ধা মাটাকে দেখা হয়নি। আফিফের চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। তার মনে হলো সে পাশে দাঁড়ালে কেউই বিশ্বাস করবে না এই মহিলার ছেলে সে। নিজের ভাবনায় নিজে হাসলো আফিফ। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়ার আগে গলায় ক্যামেরাটা জড়িয়ে নিল। কামিনী বেগম বাইক থামাতেই হেলমেট খুলে দাঁড়িয়ে আছে। আফিফকে এখনও তার চোখে পড়েনি। যখন পড়ল কিছুটা ভয় খেলে গেল তার মনে। রাগ করবে না তো? আফিফ দূর থেকে মায়ের দিকে ক্যামেরা তাক করে গলা উঁচিয়ে বলে উঠল, আম্মা পোজ। কামিনী বেগম সাথে সাথে কয়েকটা পোজ নিয়ে নিলেন, যেন আগে থেকেই তৈরি ছিল। আফিফ কাছে এসে বলে উঠল, মিসেস নুরুল আলম সিদ্দিকী দেখছি বেশ মাস্তিতে আছেন। যুবতী হওয়ার কারণ কি? লজ্জায় রক্তিম হয়ে উঠল কামিনী বেগমের মুখশ্রী। পাশেই আফরা মীরা নাদিয়া দাঁড়ানো। আফরা বাদে দুজনের মুখশ্রীতেই অবাকতা। মায়ের লজ্জারাঙা মুখ দেখে আফিফ হেসেই বলল, উপস আম্মা, আমার সামনে লজ্জা না পেয়ে এমন লজ্জা আব্বু সামনে পেও, তাহলে দেখবে মিস্টার নুরুল আলম সিদ্দিকী ডিউটি জলাঞ্জলি দিয়ে তার মিসেসকে পাহারা দিতে শুরু করবে। বলে শব্দ করে হেসে উঠল আফিফ। কি প্রাণবন্ত লাগছিল তাকে। কামিনী বেগম হালকা হেসে ছেলের কাঁধে চাপড় বসালেন। মা ছেলের খুনসুটি বেশ উপভোগ করছিল আফরা। মায়ের থেকে নজর ঘুরিয়ে আফিফ তাকায় আফরার দিকে। ভূমিকাহীন বলে ওঠে, মিস আফরা, আম্মুকে পেলেন কোথায়? রেডি হচ্ছিলাম, উনি আসলো রুমে। প্রশ্ন করাই কোনো উত্তর আসলো না। অফার করলাম আমাদের সাথে যাবে, রাজি হয়ে গেল, ব্যাস চললাম। 4 জন, তবে উনি আমার মা জানতাম না। চোখ ছোট ছোট করে তাকালো মীরা। গড়গড় করে মিথ্যে বলল এই মেয়ে। অচেনা একজনকে সাথে নেওয়ার ভুল যে আফরা করবে না সে জানে। মীরা চাহনিতে চোরা হাসলো আফরা। মীরা বলল, আপনার ছেলেকে যেহেতু পেয়েছেন এবার আমরা আসি। আপনাকে খুব ভালো লেগেছে, আমাদের রাইড খুব এনজয় করেছি। বিরক্ত হলো আফরা। এই মেয়ে আগ বাড়িয়ে পাকনামি করতে আসছে। আফিফের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে মিসেস কামিনী গেলে আপনার আপত্তি থাকার কথা না নিশ্চয়ই? প্রথমত আমরা ওনাকে আপনার মা হিসেবে জানতাম না। দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আপনি জানতেও পারতেন না আপনার মা আমাদের সাথে। তৃতীয়ত আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আমাদের সাথে থাকুক, তবে আপনি নয়। আফিফ হাসলো, ঠোঁট এলিয়ে উদ্দেশ্যহীন ভাবে আফরার কাছাকাছি দাঁড়ালো। খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, অবশ্যই আপত্তি নেই। প্রথমত ওনারা কেউ না জানলেও আপনি ঠিক জানতেন মিসেস কামিনী আমার মা। দ্বিতীয়ত আমাদের না দেখা হলে আমার কানে খবর পৌঁছাতে দেরি লাগতো না। তৃতীয়ত আমিও চাইছি মিসেস কামিনী আপনার সাথে থাকুক, তবে আমি নই। ফিসফিসানি কথাটা আর কারো কানে পৌঁছালো। আফরা বিব্রত বোধ করলো। লোকটা ধুরন্ধর। আফিফ গলা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করলো। মুচকি হেসে বলল, ওকে, আই অ্যাগ্রি। হ্যাপি জার্নি। রিকোয়েস্ট একটাই, মিসেস কামিনী বেগম কেমন থাকবে জানি না, আফিফ মুনতাসিরের মা যেন ঠিক থাকেন। আর দাঁড়ালো না আফিফ। জিয়াউলকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করে পিঠে চাপিয়ে নিয়ে এক পলক পেছনে তাকালো। কামিনী বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না আফিফ তাকে অচেনা কারোর হাতে ছেড়েছে। মায়ের দৃষ্টিতে আফিফ দুর্বোধ্য হেসে আফরাকে বায় জানালো। থতমত হয়ে বায় জানাতেও ভুলে গেল আফরা। ছেলেটার ব্যবহার আজীব লাগছে। এখানে আবার রহস্য নেই তো? হাঞ্চি বাজার থেকেই সাকাহাফং পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু। মানুষের বসতি পেরিয়ে ক্রমশ পাহাড়ি ট্রেল। পাহাড় ছাড়া অন্য কোনো রাস্তা নেই এখানে। কেবল পার হতে হবে দানবের মতো এক এক পাহাড়। অতিক্রম করতে হবে অবাকতা মেশানো অনুভূতিগুলো। বসতি মনুষ্যহীন এমন জনপথে সঙ্গী কেবল পাহাড়ের কালো সাদা মেঘ, হঠাৎ হঠাৎ বৃষ্টি, জমির ক্ষেত, সবুজ ঘ্রাণ আর পাহাড়ি ঝিরির মিষ্টি জল। আহা দৃশ্য! কেবলই মনে হবে 1000 বছর থেকে যাওয়া যাক প্রকৃতির কোলে। আফিফের চোখে মুখে অদ্ভুত এক দ্যুতি লক্ষ্য করছে জিয়াউল। সাকাহাফং পর্বত দেখার উত্তেজনায় নাকি অন্য কিছু টের পেল না। হঠাৎ করে তার নজরে চাষকৃত কিছু ফসল পড়তেই অবাক হলো সে। চীনে এগুলোকে? তবে মনে পড়ছে। আফিফ আনমনেই বলল, জুম চাষ। এটি পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জঙ্গল কেটে পুড়িয়ে জমি তৈরি করে চাষ করা হয়। মানব সভ্যতার শুরু থেকেই এর প্রচলন। মানুষ জীবন ধারণের জন্য কত কিছুই না করে।
গাইড তাদের বিভিন্ন তথ্য দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুটা পথ হাঁটার পর গাইড আচমকা দাঁড়িয়ে পড়ল, মোটা কণ্ঠে বলল, জনাব নাতনি, ক্যাম্পে নিজেদের নাম ঠিকানা অনুভক্তি করে নিতে হবে, আসুন আমার সাথে। আফিফ জানত বিষয়টা, তবে আনমনা ভাবনায় খেয়াল করেনি। নাম ঠিকানা অন্তর্ভুক্ত করে আবার হাঁটতে লাগলো তারা। পায়ে ট্র্যাকিং শু থাকায় হাঁটতে অসুবিধে হচ্ছে না। অনেকক্ষণ হাঁটার পর আফিফের চোখ মুখে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য হলো। নগর সভ্যতাহীন এক অন্য কোনো জনপদের দৃশ্য তার সম্মুখে। অরণ্যের পথে পথে নানান প্রজাতির কীটপতঙ্গ, বন প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি ঝাঁক ছুটে চলছে মধু খুঁজতে। ক্যামেরায় বন্দি করার পর আফিফের ইচ্ছে হলো হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার। হাত বাড়িয়ে দিতে কয়েকটা প্রজাপতি উড়ে গেল হাত ছুঁয়ে। আফিফের মনে হচ্ছে এ যেন দম বন্ধকর অনুভূতি। আফিফের রিয়াকশন দেখে গাইড মুচকি মুচকি হাসছে। এ পর্যন্ত যাদেরকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে তারা এখানেই থাকার পরিকল্পনা করে বসত। প্রজাপতির ছোঁয়ার লোভ হয়তো সামলাতে পারত না। তবে এই ছেলেটির মাঝে মুগ্ধতা থাকলেও তেমন কোনো মনোভাব পেল না। আবার হাঁটতে শুরু করলো তারা। ক্লান্তি যেন তাদের ছুঁতে পারে না। অচেনা পতঙ্গগুলো কিলবিল করছে অরণ্য জুড়ে। আফিফ শান্ত চোখে দেখল সব। তবে যখনই বিলুপ্ত প্রায় পাখির ঝাঁক উড়ে যেতে দেখল, চোখের সম্মুখে আফিফের চোখ মন চঞ্চল হয়ে উঠল। কিছুটা চিৎকার করে বলে উঠল,